শিক্ষা মানুষের অন্যতম প্রধান মৌলিক অধিকার। কেবল শিক্ষাই পারে একটি জাতিকে পশ্চাৎপদতার বন্দিদশা থেকে মুক্তির আনন্দ দিতে। তাই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন শিক্ষিত নেতৃত্বের। আর যুগে যুগে শত প্রতিকূলতার মধ্যেও এই নেতৃত্ব দিয়ে আসছে মেধা ও মননে অনন্য এই সব অদম্য মেধার সারথি। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংগতি বজায় রাখিবার জন্য। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সর্বস্তরের মানুষকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলা ছাড়া সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। অথচ এদেশের দরিদ্র পরিবারের অধিকাংশ ছেলেমেয়ে জীবন ও জীবিকার তাগিদে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরোবার আগেই অকালে ঝরে পড়ে। মেধা ও মননে দুরন্ত এই সব ছেলেমেয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করে অত্যন্ত সফলতার সাথে যদিও বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোয়, তারপরও উচ্চশিক্ষা তাদের নাগালের বাইরেই থাকে। এসব অদম্য মেধা দারিদ্র্যের কাছে পরাজিত হয়ে হারিয়ে যায় অচিরেই, দেশ হয় ক্ষতিগ্রস্ত। আমাদের তো উচ্চশিক্ষার সুযোগ খুব সীমিত। যদি 100 জন প্রাথমিক পর্যায়ে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুব কম পৌঁছায়। বাংলাদেশে মাত্র শতকরা 7% এই বয়সের মধ্যে এই সুযোগটা পাচ্ছে। 1995 সালে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড তার যাত্রা শুরু করে। শুরু থেকেই প্রাইম ব্যাংক লিমিটেড বিশ্বাস করে ব্যবসার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও উচ্চশিক্ষিত জাতি গঠনের মাধ্যমেই পৃথিবীর অন্যতম সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের স্থান অর্জন করে নেওয়া সম্ভব। আর তাই প্রাইম ব্যাংক লিমিটেড শুরু থেকেই ব্যাংকিং সেবাকে উন্নত ও আধুনিকীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিকটিও গুরুত্বের সাথে বিবেচনায় আনে। এরই অংশ হিসেবে প্রাইম ব্যাংক লিমিটেড স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে 2002 সালে প্রতিষ্ঠা করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন আজ দেশের অন্যতম নেতৃস্থানীয় সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাওয়া প্রতিষ্ঠান হিসেবে নিজেকে পরিচিত করে তুলতে সক্ষম হয়েছে। শিক্ষাকে আমরা বলছি we have a passion for education. We have taken education as a tool for social change. এটা মাথায় রেখে আমরা 2007 সাল থেকে মিডিয়াম টার্ম প্রজেক্ট হিসাবে এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম নামে একটা প্রজেক্ট শুরু করি। যে কোনো দেশের উন্নয়নের জন্য একটি নেতৃত্বের প্রয়োজন হয়। তো আমরা এই নেতৃত্ব সৃষ্টি করার চিন্তা করেছি যে এই নেতৃত্বটা আসবে কাদের কাছ থেকে, যারা সমাজের সুবিধাবিহীন জনগোষ্ঠী, অথচ যারা লেখাপড়ায় খুব ভালো মেরিটোরিয়াস আমরা যাদেরকে বলি, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। 1 নম্বর যেটা ক্রাইটেরিয়ান দেখা হয় সেটা হলো মেধা, এবং সেটার মাপকাঠি হলো এসএসসি এইচএসসিতে জিপিএ। শুধু মেধা দেখলে এই বৃত্তি প্রদানের যে একটা মূল উদ্দেশ্য, যাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল না, তাদের অনেকে হয়তো শুধুমাত্র মেধার ভিত্তিতে আসবে না। বিজ্ঞাপনে বলে দেওয়া ছিল যেমন গত বছর যে মাসিক পারিবারিক আয় যদি 6,500 টাকার উপরে হয় তাহলে তারা দরখাস্ত করার জন্য যোগ্য হবে না। 6,500 নিচেও আবার এর মধ্যেও আবার কিছুটা বিবেচনার বিষয় আছে, যে হতদরিদ্র যারা, তারপরে আছে এতিম, বাবা অথবা মা বা উভয়ই
তারা মৃত্যুবরণ করেছেন। তারপরে আছে শারীরিক প্রতিবন্ধী, এই প্রতিবন্ধকতা নিয়েও তারা হয়তো সর্বোচ্চ জিপিএ পায় নাই, কিন্তু উপরের দিকে আছে। তারপরে আছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা, আদিবাসী। তো এগুলো কিছু বিশেষ বিবেচনা করা হয়। দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর জেলায় বীরগঞ্জের বড়হাট বৈরাগী বাজারের আদিবাসী সাঁওতালপল্লীর এক প্রান্তিক চাষির সন্তান সাইমন মার্ডি। সাইমন মার্ডির বেড়ে ওঠা মঙ্গা পীড়িত এই পল্লীর অধিকাংশ ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরিবর্তে সেই বয়স থেকেই সংসারের নানা কাজ বা দিন মজুরির মতো কঠিন পেশায় নিজেদের যুক্ত করতে বাধ্য হয়। কিন্তু সাইমন মার্ডি এর ব্যতিক্রম। সে দিন মজুরির পাশাপাশি স্কুলে যাওয়া শুরু করে। আমার ওই সময় লেখাপড়া করতে অনেক কষ্ট করলাম। এই কোনোদিন আমার পয়সা কুড়ি থাকে না। ওই যে কাজ করো, আবার এই এক মুঠি করে চাউল হয়, ওইলা বিক্রি করে পয়সা ওকে দিয়া দেয়। আমার খাবার ওই দিন নেই, খুব কষ্ট। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহী সাইমন মার্ডি একের পর এক ভাঙতে থাকে তার চারপাশের সংকীর্ণ গণ্ডি। বাবা মায়ের আশীর্বাদ আর শিক্ষকদের উৎসাহ ও সহযোগিতায় সাইমন মার্ডি তার সংকীর্ণ গণ্ডি পেরিয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটিতে ভর্তি হবো, কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আমার কিন্তু কোনো টাকা পয়সা নেই, কী করবো? কিন্তু আমার অনেক আশা, অনেক স্বপ্ন যে আমি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হব, যে আমি মানুষের মতো মানুষ হব, বা আমার মুখে একটা হাসি ফোটাবো, এই আশা কিন্তু আমার অনেক। তো অবশেষে আমার বাবাকে বলি। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো কি, আমার বাবার যে 10 শতক বসত ভিটে ছিল, ইনি ওইটাও বিক্রি করে দিয়েছেন। যে ও বলছিল যে সম্পত্তি বড় কথা নয়, যে তুমি যদি লেখাপড়া করতে পারো এরকম আরও অনেক কিছু করতে পারবা। শেষ সম্বল বসত ভিটা বিক্রি করে সাইমন মার্ডি তার বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু করে। বিবিএতে ভর্তি হওয়া সাইমন মার্ডি উৎকণ্ঠায় দিন কাটায়, এই বুঝি তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এমনই অনিশ্চয়তার মধ্যে সাইমন মার্ডি জানতে পারে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির কথা। এটা প্রথম আলো পত্রিকা দেখেছিলাম, এবং সেই ক্যাম্পাসের বড় ভাইরা আমাকে এই বিষয়ে ইনফরমেশন দিয়েছিল, এবং আমি আমার ফ্যাকাল্টি থেকেই সেই আবেদনপত্র সংগ্রহ করি। এবং সংগ্রহ করার পরে অনেক আশা নিয়ে আমি আবেদন করি। কিন্তু আবেদন করার পরে যে দেখতে পাই যে আমার প্রাইম ব্যাংকের বৃত্তি আমার হয়ে গেছে, তখন আমি নিজেকে কিভাবে বলবো সেটা আমি কখনো মুখে ভাষা বলতে পারতেছি না। যে আমার তখনই একটা হচ্ছিল যে না, পৃথিবীতে কোনো কিছু বলে আছে যে আমার স্বপ্নটা বাস্তবায়িত হবে, বা একটা আমি ডিগ্রি অর্জন করতে পারবো, একটা দেশের একটা সম্পদ হিসেবে আমি নিজেকে কিন্তু গড়ে তুলতে পারবো। অনাকাঙ্ক্ষিত হলেও সত্য, ছেলে মেয়ের বৈষম্যপূর্ণ আমাদের এই সমাজে সাইমন মার্ডির তুলনায় লাইলি খাতুনের পথ চলা ছিল আরও কঠিন। যেখানে এখনো অধিকাংশ সচ্ছল পরিবারের বাবা মায়েরা মেয়েদের উচ্চশিক্ষার পরিবর্তে তাদের বিয়ে দেয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে হতদরিদ্র পরিবারের লাইলি খাতুনের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছাটা যেন অবাস্তব ও কাল্পনিক। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটাই যেন চরম সত্য। ভর্তি হওয়া আয়ার ডিপার্টমেন্টে মাত্র 4,000 টাকা লাগবে। বাসা থেকে টাকা নিতে আসছি, আব্বু তো টাকা দিবে না, উল্টাপাল্টা কথা বিয়ে দিবে, সে আমাকে পড়াশোনা করাবে না। এইসব জায়গায় বড় লোকের ছেলে পেলেরা পড়াতে পারে না, তারাই হতাশ খায় যায়। আর আমার মেয়ে এত দূর কেমনে পড়বে? দরিদ্র রিক্সা চালক পিতার সন্তান লাইলি খাতুন আজীবন সংগ্রাম করে এসেছে। এসএসসিতে উপজেলা সেরা আর এইচএসসিতে গোল্ডেন A+ পাওয়া নওগাঁর লাইলি খাতুন বাবাকে না জানিয়ে চুরি করে ভর্তি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। সেই ভর্তি হয়েছি, ফ্রেন্ডদের থেকে টাকা পয়সা নিয়ে ভর্তি হয়েছি। এদিকে ঋণ, অনেক সমস্যা। তারপরে অনেক না খাই থাকতাম, বাসায় আর আসি না। আব্বু যে তের দিছে, পড়ার বাসায় ভয়ে আসি না, কাছে কোনো টাকা পয়সা নেই, প্রচুর না খাই থাকতাম। এভাবেই চলতে থাকে লাইলির লড়াই। হার না মানা জেদি লাইলি না খেতে খেতে হয়ে পড়ে অসুস্থ।
আমার কাছে কোনো টাকা নেই, অনেক টাকার ওষুধ লিখে দিছে। কিছু মানে এত খারাপ লাগতেছিল, আমি কান্না করে মেডিকেলের পাশে একটা পুকুর আছে ওখানে মানে ছিঁড়ে বলছি, প্রেসক্রিপশন ফেলে ওখানে ডুবাই রেখে আসছি সকালে। দারিদ্র্য আর অসুস্থতাকে পরোয়া না করা লাইলি খাতুনের জীবন হয়ে পড়ে অন্ধকারাচ্ছন্ন। দিশেহারা লাইলির জীবনে হঠাৎই আসার আলো হয়ে আসে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন থেকে যখন বৃত্তি আমার গ্যারান্টেড হলো তখন এত বেশি খুশি হয়েছি, মানে আমার মানে সেই দিন মনে হয় যে আমার ঈদের দিন ছিল। লাইলির মতোই আরেক মেধাবী শিক্ষার্থী তমালিকা কর্মকার। হঠাৎ বাবার অসুস্থতা তাদের পরিবারে আনে চরম বিপর্যয়। তমালিকার পরিবার আশ্রয় পায় তার মামার বাড়িতে। সংসারের হাল ধরেন মা। শুরু হয় মায়ের যুদ্ধ। উপায়ন্তর না দেখে সংসার চালানোর জন্য সিদ্ধান্ত নেন কলেজের ক্যান্টিনে চপ, সিঙ্গাড়া, চটপটি বিক্রির। ভাই কাছে একদিন মোবাইল করে ঢাকাতে বললাম যে ভাই আমি কিন্তু এই কাজ করছি, তোদের বাসায় থাকি। আমার অন্য ভাইরা বেশি অমত ছিল। আমার মেজা ভাইটা বললো যে না, তুমি নিজে প্রতিষ্ঠিত হও, আর তুমি কি করছো সেটাই শুধু দেখতে হবে। আমি তো চুরি করছি না, আমি তো কাজ করছি। যারা লেখাপড়া করে তারাও কাজ, আর যারা ছোট কাজ করে তাদেরও কাজ। আমার মা যে কাজগুলো করে এই কাজগুলো হয়তো অন্য কোনো মায়েরা করে কিনা জানি না, কিন্তু আমার মা আমার জন্য, আমাদের পরিবারের জন্য, পরিবারকে টিকিয়ে রাখার জন্য, আমার ভাই আর আমার পড়াশোনার জন্য বহুত পরিশ্রম করে। ছোটবেলা থেকেই মেধাবী তমালিকা দারিদ্র্যের সাথে লড়াই করে এগুতে থাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। কিন্তু এই লড়াইয়ে মা সবসময় তার পাশে ছিলেন বন্ধুর মতো। আমাকে একটা বন্ধু। আমার জীবনে আমার মা ছাড়া মনে হয় এত বড় মানে কাছের মানুষ আর কেউ নেই। আমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা কিছু হয় আমার মায়ের সাথে শেয়ার করি। আর আমার মা আমার পরীক্ষা এমনি সব সময় আমাকে খুব ভীষণ সাহায্য করে। আমি শুধু সাহস যোগাইছি, আমার কষ্টটা ওকে কোনোদিন বুঝতে দিই, আজও না। আমার কিন্তু কষ্ট আছে ভিতরে অনেক। মায়ের সাহসে ভর করে তমালিকা পৌঁছে যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভর্তি হয় ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগে। মা মেয়ের লড়াই হয়ে ওঠে আরো কঠিন। কঠিন এই লড়াইয়ে অবশেষে তমালিকার মেধার জয় হয়। তার পাশে এসে দাঁড়ায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। মনে হয় যে আমার এই অন্ধকার জীবনে সামান্য একটা আশার আলো যেন আমি দেখতে পেলাম, আমার স্বপ্ন পূরণের একটা ইঙ্গিত। এখন আমার মনে হচ্ছে যে আমি এতদিন একটা পাখি ছিলাম যার ডানা দুটো দরিদ্রতার শিকলে বাঁধা ছিল, সেটা আজ কেটে গেল আপনাদের এই সহযোগিতার জন্য। আজ আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো আশা করি। মেয়ের স্বপ্ন পূরণে সফল তমালিকার মায়ের স্বপ্ন যেন সবার মনে দাগ কাটে। শিক্ষানুরাগী এই মা চায় সারা দেশের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে উঠুক। আমার ভাইরা আবার আমার মেয়েও বলে যে তোমাকে এখন ওই বানাতে হবে, গ্রামে গ্রামে যে সবাইকে বলে আসবা যে তোমরা ভালো থাকো, ভালো করো, ছেলে মেয়েদের স্কুলে দাও। আমি বলেছি তোদের মানুষ করার পরে এই কাজটাই আমার থাকবে। আমরা চাই যে কাজটা আমরা শুরু করেছি আমাদের মতো করে অন্যরাও এগিয়ে আসুক। এই সুবিধা বঞ্চিত মেধাবী ছেলে মেয়েদের চলার পথটাকে মসৃণ করে দিক। তারা যেন তাদের লেখাপড়াটা শেষ করে তারা তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে, তেমন একটা সুযোগ তৈরি করে দিক। আমরা চাই ওদের জীবনে পরিবর্তন আসুক। এই পরিবর্তনে আমরা সবাই মিলে যেন খুব বড় একটা ভূমিকা রাখতে পারি। এক কথায় বলতে গেলে আমার মনে হয় যে মেধার সুষ্ঠু বিকাশের জন্য এই বৃত্তি কার্যক্রম একটা বিরাট ভূমিকা ইতিমধ্যে রেখে যাচ্ছে। ভবিষ্যতে আশা করি আরও এটা জোরদার হবে। ঘরে দেখবো এবার জগৎ।
থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।